নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বর্ষা এলেই কিছু কিছু অসুখের প্রাদুর্ভাব ভীষণভাবে বেড়ে যায়, আর তার মধ্যে অন্যতম হচ্ছে ডেঙ্গি। বর্ষাকালে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় নিজেদেরকে মশার কামড় থেকে চেষ্টা করলেও বাঁচাতে পারি না, তাই ডেঙ্গি হয়ে যায়। স্বভাবতই এরকম পরিস্থিতিতে আমাদের একটা স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, তাহলে কি ডেঙ্গির কোনো টিকা নেই? বা যদি থাকে, তাহলে সেই টিকা যদি আমরা আগে থেকে নিয়ে নিই, আমরা কি ডেঙ্গির এই মারাত্মক প্রকোপ থেকে বাঁচতে পারবো? আনন্দের কথা যে ডেঙ্গির টিকার ব্যাপারে আমরা একটি সংবাদ পেয়েছি, এবং সেই বিষয় নিয়ে আরো নিশ্চিত হতে আজকে আমরা এসেছি মণিপাল হসপিটাল, ঢাকুরিয়ায়। এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ইনফেকশিয়াস ডিজিজ বিশেষজ্ঞ ডক্টর সায়ন চক্রবর্তীকে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। একটা খবর পাচ্ছি, সেটা হচ্ছে যে ডেঙ্গি যে অসুখটা, সেটাকে প্রতিরোধ করার জন্য নাকি একটি টিকা ভারতবর্ষে এসেছে। তো আমি সেই প্রসঙ্গে মূলত আপনার কাছে আজকে আলোচনায় এসেছি, কিন্তু তার আগে আমি যেটা আপনার কাছে জানবো যে ডেঙ্গি নিয়ে যে চিন্তার কারণ আজকের দিনে সেটা কতখানি? ডেঙ্গির ব্যাপারটা তো আমরা সবাই জানি যে একটা খুব বেশি জ্বর হয়, প্রচন্ড গাঁটে গাঁটে ব্যথা হয়, তার সঙ্গে একটা র্যাশ হয় এবং একটা প্লেটলেট পড়তে থাকে। সেই নিয়ে মোটামুটি সবাই আমরা জানি যে একবার ডেঙ্গি হলে সেকেন্ড টাইম ডেঙ্গিটা কিন্তু খুব মারাত্মক হতো। অন্য যে কোনো রোগে একবার হয়ে গেলে পরের বার রোগটা কিন্তু হালকা উপর দিয়ে বেরিয়ে যায় আর কি, এরকম ছিল। ডেঙ্গিতে অপোজিট ছিল। তো সেই একটা প্রবলেম ছিল। এবার প্রচুর লোকের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হয়ে গেছে, কারণ থার্ড টাইম ডেঙ্গিটা সেটা হচ্ছে হালকার উপর দিয়ে যেত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের দেশে একটা ভ্যাকসিন হচ্ছে ওরা অ্যালাউ করেছে আর কি। এত ওটা রিসার্চ হওয়ার পরে ফাইনালি ইন্ডিয়াতে একটা ডেঙ্গির ভ্যাকসিন এসে গেছে। সরাসরি কি ডেঙ্গির কোনো ওষুধ নেই? কোন রকম ডাইরেক্ট ওষুধ নেই। তাহলে যখন কারো ডেঙ্গি হয় আপনারা চিকিৎসা করেন কিভাবে? ডেঙ্গি হলে মোস্টলি আমাদের সব থেকে বেশি দরকার যে পেশেন্টকে শরীরের মধ্যে জল ঢোকানো। বিকজ কি হয়, ডেঙ্গি যখন হয় ভাইরাসটা হচ্ছে যখন ইনফেক্ট করে ভাইরাসটা আমাদের বডির ভেতরে এবং ব্লাড ভেসেলস গুলো ইনফেক্ট করে, সেখান থেকে জল অনেকটা হচ্ছে বডিতে থার্ড স্পেসে চলে যায়। মানে ধরুন পেটের মধ্যে জমছে, বুকের মধ্যে জমছে, তো ওই জন্য জলটা বেশি করে দিতে হয়, যাতে হচ্ছে শরীরের মধ্যে রক্তর মধ্যে জলের অ্যামাউন্টটা যাতে না কমে। প্লাস আমাদের দেখতে হয় যে প্লেটলেট বা পিসিবি কিছু কিছু টেস্ট হয়, সেগুলো কতটা কমছে বাড়ছে কি হচ্ছে সেটা দেখতে হবে। হিমোগ্লোবিন ফল করছে কিনা দেখতে হবে, ব্লিডিং হচ্ছে কিনা দেখতে হবে। প্রত্যেকটা স্টেপে যেখানে ডেঙ্গি ভাইরাস যে প্রবলেমটা করতে পারে সেই স্টেপটাকে আমাদেরকে দেখতে হবে। যেখানে প্রবলেম হবে সেখানে আমাদেরকে অ্যাক্ট করতে হয় আর কি। স্যার, ডেঙ্গির ক্ষেত্রে রেড ফ্ল্যাগ সিমটমস কোনগুলো, মানে যে সময় আর রোগীকে বাড়িতে রাখা একেবারেই ঠিক? যখন পেশেন্টের ভমিটিং হচ্ছে, প্রচুর বমি করছে, মানে জল খেতে পারছে না, আসে পেটে ব্যথা হচ্ছে, বেশ ভালো রকম পেটে ব্যথা হচ্ছে, তার সঙ্গে হচ্ছে ধরুন জ্বরটা খুব বেশি 103-104 তার উপরে উঠে যাচ্ছে আর কি। কোনো রকম ব্লিডিং যদি হয়, সেই ব্লিডিং যদি ধরুন মাড়ি থেকে হলো, বা মহিলাদের যেমন হচ্ছে পিরিয়ডস হয় আর কি, পিরিয়ডস এর ব্লিডিংটা বেশি হচ্ছে, বা পিরিয়ডস এর মাঝখানে হঠাৎ ব্লিডিং শুরু হয়েছে আর কি, কোন রকম ব্লিডিং হলে, আর এই সিমটমস গুলো হচ্ছে রেড ফ্ল্যাগের মধ্যে পড়ে। লোকে হচ্ছে প্লেটলেট তো চেক করে, এবার প্লেটলেটটা হঠাৎ করে ফল করছে, অনেকটা বেশি ফল করছে, পিসিবি একটা আমরা টেস্ট করি, পিসিবিটা বাড়ছে ক্রমশ আর কি, তো বা হিমোগ্লোবিন ফল করছে, এরকম যদি হয় এগুলো সবকটা হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। এগুলো যদি কিছু পাওয়া যায় ডেফিনেটলি ভর্তি করতে হবে। আর হ্যাঁ, যদি জ্বরটা খুব বেশি আসে, 102-103 আসছিল ঠিক ছিল, হঠাৎ করে 104-105 বাড়তে শুরু করেছে, তখন ভর্তি করতে হবে। সাধারণত রোগী যখন বাড়িতে থাকে তখন আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দেন রোগীকে? মোস্টলি প্যারাসিটামল জ্বরটা কমানোর জন্য। জল খেতে হবে প্রচুর, আন্দাজে বলতে গেলে 3 থেকে 4 লিটার মোটামুটি জল, এবং যে জলের মধ্যে ওআরএস থাকবে, নর্মাল জল থাকবে, তারপর হচ্ছে ধরুন ডালের জল, ডাল বা ডাবের জল, যেগুলো আর কি সব মিলিয়ে আর কি একটা মোটামুটি 3-4 লিটার মতন করে খেতে হবে আর কি। আর ওই ব্লাড টেস্ট গুলো যেটা ডাক্তারবাবু দেবে, সেই ব্লাড টেস্ট গুলো কিন্তু রেগুলার করাতে হবে। আচ্ছা, এবার একটু মূল প্রসঙ্গে আসি, যে ডেঙ্গি প্রতিরোধ গড়ে তুলবো কিভাবে, তো সেটা নিয়ে যদি বলেন, এবং তার পাশাপাশি যে নতুন ভ্যাকসিন নিয়ে আমরা কথা বলছি, যে কিউডেঙ্গা, এটা মানে কিভাবে দেওয়া যায় বা কারা নিতে পারেন, এবং তার পাশাপাশি এটা যদি কেউ নিয়ে থাকেন তাহলে তিনি কতদূর পর্যন্ত বাঁচতে পারেন?
মেইন প্রতিরোধ তো যেটা মোটামুটি এখন আমরা সবাই মিলে অলমোস্ট কিছুটা অ্যাচিভমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে মশা থেকে বাঁচা। মেইন সবকিছু ওটাই। মশা থেকে বাঁচলে ডেঙ্গি শুধু নয়, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া এটা থেকেও আমরা বাঁচতে পারবো আর কি। তো ওই বাড়িতে জল টল যাতে না জমে সেটা দেখা আর কি। টায়ার হোক বা অনেক সময় আমাদের পট আছে, কিছু একটা বালতি আছে, সেটার মধ্যে জল জমছে আর কি। ওপেন ট্যাঙ্ক আছে, সেখানে হচ্ছে মশা জমছে আর কি। সেইখান থেকে অবভিয়াসলি সেটাকে ঠিক করতে হবে। আর মশা তো হবেই, একদম যে হবে না তা না, তো মশার কামড় থেকে বাঁচতে হবে। তো বাড়িতে রাত্রেবেলা ধরুন মশারি হোক বা অল আউট হোক সেইগুলোকে ইউজ করা। বাড়ির বাইরে যখন বেরোচ্ছেন, ডেঙ্গির মশা তো দিনের বেলাতেও কামড়াচ্ছে আর কি, রাতেও কামড়ায়, দিনের বেলাতেও কামড়ায়। তো এমন না যে শুধু দিনের বেলা কামড়ায়। তখন বাড়ি থেকে বেরোনোর সময় হচ্ছে ফুল স্লিভ সবকিছু রাখা, ফুল ঢেকে ঢুকে বেরোনো। তাছাড়া আজকাল হচ্ছে আপনার ওই কিছু মস্কিটো রেপেলেন্ট তেলের মতন পাওয়া যায়, যেটা জামা কাপড়ে লাগানো যায়, ছোট বাচ্চাদের লাগানো হয়, বড়রাও ইউজ করতে পারে ওটা। তাতে হচ্ছে এটা থেকে প্রতিরোধ করা যায় এই জিনিসটা। আর সব থেকে ভালো যেটা, সব থেকে সাইন্টিফিক, মানে একটা বিরাট অ্যাচিভমেন্ট আর কি, যে একটা ভালো ভ্যাকসিন আমরা এখন পেয়েছি। তো এই ভ্যাকসিনটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গতকালই হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করেছে, এবং সেটা হচ্ছে 4 বছর থেকে 60 বছর বয়স অবধি এটা নেওয়া যেতে পারে। 4 বছর থেকে 7 বছর। 4 বছর থেকে 60 বছরের মধ্যে ওরা অ্যালাউ করেছে। এটা হচ্ছে একটা লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, মানে ভাইরাসটা বেসিক্যালি জ্যান্ত থাকবে। যেমন হচ্ছে চিকেন পক্স বা মিজলস এর যে ভ্যাকসিন থাকে, লাইভ থাকে, কিন্তু ওর পাওয়ারটা কমিয়ে দেওয়া হয় যাতে ও নিজে ইনফেকশন করতে পারবে না। এবং ডেঙ্গির হচ্ছে 4 রকম সেরোটাইপ হয়, ওই 4টে সেরোটাইপই ওর মধ্যে আছে। এবং এই ভ্যাকসিনটা একটা সুবিধা, যদি কারো ডেঙ্গি আগে নাও হয়ে থাকে সে নিতে পারে, যদি কারো হয়ে থাকে সেও নিতে পারে। এবং এটা ওই চামড়ার তলায় দেওয়া হয়, 2টো ডোজ 3 মাস গ্যাপে। আচ্ছা। 2টো ডোজ 3 মাস গ্যাপের মধ্যে ওটা নিতে হয়। এবার যেহেতু এটা লাইভ ভাইরাস ভ্যাকসিন, এটা এবার যারা ধরুন ইমিউনো কম্প্রোমাইজ, যাদের ইমিউনিটিটা কম আছে, সেটা হয়তো সে ক্যান্সার কিমোথেরাপি হতে পারে, বা হয়তো কারোর ধরুন এইচআইভি রোগ থাকতে পারে আর কি, যার CD4 কাউন্ট কম আছে, বা সে হয়তো কোনো স্টেরয়েড ওষুধ খান একটু হায়ার ডোজে। কিছু পেশেন্ট যাদের আর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস থাকে, তাদের কিছু ইমিউনো সাপ্রেসিভ ডোজে ওষুধ চলে আর কি। তাদের এটাকে না নেওয়াই উচিত, বিকজ বাই প্রিন্সিপাল যে কোনো এরকম লাইভ ভ্যাকসিন তাদের দেওয়া যায় না। স্যার, একটু আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে যারা 60 বছরের ঊর্ধ্বে, যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য তাহলে কি কোনো প্রতিরোধ নেই ডেঙ্গির ক্ষেত্রে? এখন অবধি দেখুন, যে কোনো ভ্যাকসিন আসে যখন একটা না রিসার্চ বেস করে আসে, একটা সাইন্টিফিক ডেটা তৈরি হয়। তো এই এজ গ্রুপের মধ্যেই এখন অবধি ডেটা অ্যাভেলেবেল আছে। এবার 60 বছর বয়সের ওপরে যারা আছেন তাদের হচ্ছে নেক্সট রিসার্চ আরো চলবে, তখন ডেটাটা আরো আসবে যে ওনাদের জন্য ওটা কতটা সেফ বা কতটা কাজ করছে। তার মধ্যে ধরুন ছোট বাচ্চারা যারা 4 বছরের কম, তাদের কি দোষ? তারাও তো কখনো কখনো ভ্যাকসিনটা তাদেরকেও দিতে হবে। এবার তখন হচ্ছে ওদেরও হচ্ছে রিসার্চ ডেটা আসবে, তখন হচ্ছে আবার গভর্নমেন্ট ওটাকে স্টাডি করে দেখবে যে হ্যাঁ ওদেরও এবার দেওয়া যেতে পারে। এখনকার ডেটা হচ্ছে এই বয়সটার মধ্যে। একদম। স্যার, ভ্যাকসিন সম্পর্কে আমাদের এরকম অনেকের ধারণা রয়েছে যে ভ্যাকসিন নিলে তাহলে অসুখটাই হবে না, আদৌ কি তাই? না অসুখটা হলে তার তীব্রতা কম? এক্স্যাক্টলি। তো ভ্যাকসিন নিলে যে অসুখটা হবে না সেরকম নয়। যেটা অ্যাজ পার যে স্টাডি আমাদের যেটা হয়েছে, সেটাতে যেটা বলছে ওটা হচ্ছে 80% এফেক্টিভ, মানে 100টা মানুষের মধ্যে 80টা মানুষের অসুখটা ও হতে দেবে না, মানে এতটা ইফেক্টিভ। নর্মালি কি 50% এফিকেসি হলেই ভ্যাকসিনটা হচ্ছে আমাদেরকে কমার্শিয়ালি অ্যাভেলেবেল করে দেওয়া, এটা 80%, মানে আজকালকার যা সাইন্টিফিক যে ইনভেনশন বা টেকনোলজি বলুন, সেই দিক দিয়ে কিন্তু অনেকটা বেশি, অনেক বেশি ইফেক্টিভ আর কি। আর এখানে কি এফেক্টিভ থেকে বেশি আমাদের সেফটিটা খুব ইম্পর্টেন্ট। যে ভ্যাকসিনটা দিলাম, ঠিক আছে, আমাদের একটা অ্যান্টিবডি তৈরি হলো, কিন্তু তারপরে যদি ডেঙ্গি হয়, মানে সেটা যদি সেকেন্ডারি ডেঙ্গি হয়, যেটা প্রথম বলছিলাম আমি, সেটা যদি সেকেন্ডারি ডেঙ্গি যদি বেশি খারাপ হয়, এর আগের একটা ভ্যাকসিন ছিল, সেই ভ্যাকসিনটা ধরুন ফিলিপিন্সে বা অনেক জায়গাতে ইউজ হয়েছে, সেখানে দেখা গেছে যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন যাকে দেয়া হচ্ছে, তার যদি কখনো ডেঙ্গি না হয়ে থাকে, এরপরে যদি তার ডেঙ্গি হয় সেটা কিন্তু খুব মারাত্মক হচ্ছে। এই প্রবলেমটা কিন্তু এই ভ্যাকসিনে পাওয়া যায়নি, ওই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যালাউ করেছে। তো এই জন্য 80% ওটা এফিকেসি হলো। আর বাকি 20% যেটা হচ্ছে, একটা রোগ হবে, হয়তো অল্প উপর দিয়ে বেরিয়ে গেল, হাসপাতালে ভর্তি হতে হলো না। মেইন আমাদের এটাই, অল্প উপর দিয়ে চলে গেল, হাসপাতালে ভর্তি হতে হলো।
খুব এটা দরকার। এবং এটা মর্টালিটি বেনিফিট মানে হচ্ছে যে মানে কেউ মারা যাচ্ছে আর কি, সেইটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে। মর্টালিটি বেনিফিটই দিচ্ছে अराउंड 70-80%। 70-80%। যেটা হচ্ছে মানে ডেঙ্গির জন্য যদি 100 জন মারা যায়, এই ভ্যাকসিনটা নিলে বলছে যে এই 70-80% হচ্ছে ওই জিনিসটাকে কমাতে পারছে মর্টালিটি। স্যার আপনি একটু আগে ইমিউনো কম্প্রোমাইজড যারা তাদের কথা বললেন, তো তাদের বিষয় নিয়ে আরেকবার আসবো যে মানে তারা কি এই ভ্যাকসিনটা নিতে পারেন? না, তাদের এই ভ্যাকসিনটা দেওয়া যাবে না, বিকজ এটা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আর কি, লাইভ ভ্যাকসিন তাদের দেওয়া যায় না। এবার হ্যাঁ, যখন ওদের ইমিউনো কম্প্রোমাইজ যে কারণটা, সাপোজ কিমোথেরাপি চলছে, এবার একবার কিমোথেরাপি কমপ্লিট হয়ে গেল, ওনাদের পুরো ব্যাপারটা ওই পার্টটা সলভ হয়ে গেল, ওদের ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল আছে, বাকি সব নর্মাল আছে, তখন পরে দেয়া যাবে। যখন স্টেরয়েড চলছে সাপোজ, তাদের ডোজ যদি কমিয়ে আনা যায় তখন ওদের দেয়া যাবে পরে, কিন্তু যখন অ্যাক্টিভলি ওনারা ইমিউন সাপ্রেস তখন দেয়া যাবে না, বিকজ ওই যে ভাইরাসটা লাইভ ভাইরাস তো আফটার অল, তো একটা রিস্ক থাকে যে ওইটা একটা যদি কোনো রোগ করে দেয়, তো ওই জন্য প্লাস ওদের ইমিউনিটি তৈরিও হবে না, ওই জন্য ওদেরকে অ্যাভয়েড করা হয়। তো এটা অ্যাজ এ প্রিন্সিপালি এটা হচ্ছে যে লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ইমিউনো কম্প্রোমাইজ দেওয়া যায় না। যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত তাদের কি ডেঙ্গি হওয়ার সম্ভাবনা এবং তাদের ডেঙ্গিতে মৃত্যুর ঝুঁকি খুব বেশি থাকে, এরকম কোনো তথ্য? না, এরকম ডাইরেক্ট ডেঙ্গির সাথে টাইপ 2 ডায়াবেটিসের ডাইরেক্ট কোনো রিলেশন নেই। এটা পিওরলি হচ্ছে মানে হোস্টের ইমিউনিটি এন্ড হোস্টের জেনেটিক্স এর উপর ডিপেন্ড করে, আর কত নম্বর বা ডেঙ্গি হচ্ছে আর কোন সেরোটাইপ দিয়ে হচ্ছে, অনেক কিছু ভেরিয়েবলস আছে। টিপিক্যালি যে কারো সুগার ধরুন বেশি আছে, তার ডেঙ্গি হলো, তার যে সিভিয়ার হবে সেটা কিন্তু ডাইরেক্টলি কোনো কোরিলেশন নেই, ডিপেন্ডিং যে কতবার ডেঙ্গি হচ্ছে আর যা বললাম সেরোটাইপ দেখে এবং তার হোস্ট ইমিউনিটি দেখে আর কি সেভাবে। সাইটোকাইন স্টর্ম একটা শব্দ আমরা এখন ইদানিং অনেকেই শুনেছি, তো যারা টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত তাদের কি সাইটোকাইন স্টর্মটা শরীরে বেশি হয়? হ্যাঁ, সাইটোকাইন স্টর্ম যে তাদের বেশি হবে সেরকম কিন্তু না। সাইটোকাইন স্টর্ম যে কার বেশি হবে সেটা কিন্তু কোনোভাবে আমরা প্রেডিক্ট করতে পারি না। তো হ্যাঁ, একটা প্রেডিক্ট করতে পারি যে একজনের হচ্ছে ফার্স্ট টাইম হয়েছিল, তার হয়নি, সেকেন্ড টাইমে সাইটোকাইন স্টর্মটা কিন্তু বেশি হয়। এই প্রেডিকশনটা করা যায় যে আমরা জিজ্ঞেস করি আপনার ডেঙ্গি হয়েছে, একটা পেশেন্ট বলে হ্যাঁ আমার আগে একবার হয়েছিল 2 বছর আগে আর এই একবার হলো, তখন আমরা ভাবি যে না এর কিন্তু সাইটোকাইন স্টর্মটা হতে পারে। তো সেটার জন্য আমরা মোটামুটি রেডি থাকি। এবার অনেক পেশেন্টরা তো বলতে পারে হ্যাঁ আমার একটা জ্বর হয়েছিল, একটু গা হাত ব্যথা ছিল, এবার কি ডেঙ্গি না কি রোগ আমি জানি না, নিজে নিজেই কমে গেছে। তো সেইটা তো অনেকে বলতে পারে, অনেকে বলতে পারে না। তো আমরা মোটামুটি সাইটোকাইন স্টর্মের ব্যাপারটা রেডি থাকি যে ঠিক আছে আমার জিনিসটা মোটামুটি 5 থেকে 7 দিনের মাথায় একটা আইডিয়া হবে, সেটা হিসাবে আমরা অলরেডি ট্রিটমেন্টে মানে প্রোটোকলের মধ্যেই ফেলে দিই আর কি এটা। স্যার আপনি ডেঙ্গির অনেকগুলো সেরোটাইপের কথা বললেন, মানে প্রকারভেদ যদি ধরে নিই মানে আমাদের সাধারণ চিন্তায় বা সাধারণ বুদ্ধিতে, তাহলে এই যে সিমটমস গুলো হয়, যে সিমটমস গুলো আপনি বললেন, তাহলে এই সিমটমস গুলো কি প্রকারভেদে আলাদা, মানে এক একটা সিমটমস কি এক এক রকম টাইপে আলাদা আলাদা হতে পারে? হ্যাঁ, কিছুটা আলাদা হয় ডেফিনেটলি। কিছু সেরোটাইপ থাকে যেখানে ডায়রিয়া হয়, আচ্ছা, মানে ডেঙ্গি হচ্ছে গাঁটে ব্যথা তার সঙ্গে ডায়রিয়া, তো এটা একটা পার্টিকুলার সেরোটাইপে হতে পারে। কিছু সেরোটাইপে হচ্ছে সিভিয়ারিটি একটু বেশি হয় আর কি, তো সেটা হয় মানে কিছু, বাট সেটা আপনার মানে এমনি ট্রিটমেন্টে ডাইরেক্টলি কোনো কাজে লাগে না। আর এটা জাস্ট একটা সাইন্টিফিক আমাদের ইনফরমেশন বা একটা ডেটা জেনারেশনের জন্য কাজে লাগে আর কি। কিন্তু ডেফিনেটলি সেরোটাইপ ওয়াইজ 2 আর 3 তে কিছু কিছু ডিফারেন্স আছে আর কি, এরকম সেটা আছে। লাস্টে আমাদের অনেকের ধারণা আছে যে ডেঙ্গি সংক্রামক, এটা নিয়ে আপনি কি বলবেন? একজন থেকে আরেকজন কি ডেঙ্গি ছড়িয়ে পড়ে? ডেঙ্গি ডাইরেক্টলি কোনোভাবে ছড়াবে না, মাঝে একটা মশার কামড় থাকতেই হবে আর কি, দুজনকেই কামড়াবে একই মশা। আর মশাটা হচ্ছে মিডিয়াম? মশা তো মিডিয়াম আর কি। আর একটা খুব রেয়ারলি হয় যে একটা ডেঙ্গি পেশেন্ট সে হয়তো কখনো রক্ত ডোনেট করলো, এবার জ্বর অবস্থাতে রক্ত কখনোই নেওয়া হয় না, ধরুন জ্বরটা আসার একদিন আগে সে ডোনেট করলো, তার মধ্যে ডেঙ্গির জীবাণুটা অলরেডি আছে, ভাইরাসটা, সে জানেও না, পরের দিন যে তার জ্বর আসবে সে জানে না, সে কোনো কারণে রক্ত ডোনেট করলো, তখন কিন্তু ভাইরাসটা ব্লাডের মধ্যে থাকে এবং সেই ব্লাডটা যদি অন্য কাউকে দেওয়া হয় তখন কিন্তু হতে পারে। এটা খুব রেয়ার সিনারিওতেই হয় এটা, বাট আদারওয়াইজ মাঝে ওই মসকিটো বাইট ওটা ছাড়া এমনি কোনো ডাইরেক্ট সেরকম হয় না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।
দর্শক বন্ধুরা, আমরা একটু নিশ্চিন্ত হলাম স্যারের সাথে কথা বলে। এই বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন থাকবে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সাবধানে থাকুন, এখন বর্ষাকাল, যাতে মশা না কামড়ায় সেটা অবশ্যই দেখুন। বাড়িতে যে ছোট বাচ্চাটি রয়েছে তার জন্য অবশ্যই সেই সাবধানতা মেনটেন করুন। ভালো থাকবেন, ধন্যবাদ।